আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় তীব্র হামলার মধ্যেই যুদ্ধবিরতি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কর্মকর্তা। জানিয়ে দিব, ইসরায়েল 60 দিনের গাজা অস্ত্রবিরতির শর্তে রাজি হয়েছে ট্রাম্প। এরপর রয়েছে হোয়াইট হাউসের ইমেইল ভান্ডার ফাঁসের হুমকি ইরানি হ্যাকারদের। সর্বশেষ থাকছে, গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে নিহত 95। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় তীব্র হামলার মধ্যেই যুদ্ধবিরতি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কর্মকর্তা। হোয়াইট হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী কৌশল বিষয়ক ইসরায়েলি মন্ত্রী রন ডারমার। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের জোর বিমান ও ট্যাঙ্ক হামলার মধ্যেই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী। হোয়াইট হাউসে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট। ইসরায়েলের কর্মকর্তারা জানান, গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গ এবং ইরানে 12 দিনের যুদ্ধের পর আঞ্চলিক কূটনৈতিক চুক্তির সম্ভাবনা নিয়ে ডারমারের বৈঠক করার কথা রয়েছে। তবে মাঠ পর্যায়ে যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং ইসরায়েল নতুন করে গাজার মানুষজনকে বাড়িঘর ছেড়ে সরে যেতে বলছে। উত্তরের গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকাগুলো ঢুকেছে ইসরায়েলের ট্যাঙ্ক, আর গাজার দক্ষিণে রাফা ও খান ইউনিসে ট্যাঙ্ক ঢুকেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেমতে 24 ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলের গুলি এবং সামরিক হামলায় অন্তত 112 জন নিহত এবং 400 জনের বেশি মানুষ আহত হয়েছে। গাজা সিটির শেজাইয়া এবং জয়তুনে বহু বাড়ি ধ্বংস হয়েছে। তবে এই ধ্বংসজ্ঞের বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তারা ইসরায়েলের বিমান ট্যাঙ্কের হামলায় বিস্ফোরণের শব্দে ঘুমাতে পারছে না। ইসরায়েলের সেনারা গাজার পূর্বাঞ্চল, জাবালিয়া এবং অন্যান্য স্থানের ঘরবাড়ি ধ্বংস করছে বলে জানান তিনি। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলায় 1000-এর বেশি ইসরায়েলি নিহত হওয়ার পর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। মাঝে 2 বার স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হলেও এবছরের মার্চে যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ফের গাজায় পূর্ণশক্তি নিয়ে হামলা শুরু করে ইসরায়েল। 60 দিনের গাজা অস্ত্রবিরতির শর্তে রাজি হয়েছে ট্রাম্প। হামাস এই অস্ত্রবিরতির শর্তাবলী গ্রহণ করেছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। ফিলিস্তিনি ছিটমহল গাজায় 60 দিনের অস্ত্রবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তাবলীতে রাজি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। প্রস্তাবিত চুক্তির সময় আমরা যুদ্ধ শেষ করতে সব পক্ষের সঙ্গে কাজ করব। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমনটি জানালেও প্রয়োজনীয় শর্তাবলীগুলো কি তা বিস্তারিত জানাননি, জানিয়েছে বিবিসি। ট্রাম্প লিখেছেন, কাতারি ও মিশরীয়রা এই চূড়ান্ত প্রস্তাব প্রদান করবে। তারা শান্তি আনার জন্য সাহায্য করতে অনেক কঠিন পরিশ্রম করেছে। আমি আশা করছি যে হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এটা ভালো হবে না, এটা শুধু আরও খারাপই হবে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আক্রমণ চালিয়ে প্রায় 1200 মানুষকে হত্যার পর ওই দিন থেকেই হামাস শাসিত গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় অন্তত 56,647 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হামাস এই অস্ত্রবিরতির শর্তাবলী গ্রহণ করেছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প মঙ্গলবার হামাসকে গাজায় ইসরায়েলের সঙ্গে 60 দিনের অস্ত্রবিরতিতে সম্মত হতে তার কথিত চূড়ান্ত প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। কাতার ও মিশরের মধ্যস্থতাকারী কর্মকর্তারা প্রস্তাবটি পাঠাবে বলে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বৈঠকের কথা আছে। তার আগেই ট্রাম্প এ ঘোষণাটি দিলেন। ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি খুব দৃঢ় থাকবেন। ট্রাম্প যোগ করেন, তিনিও চান, আমি আপনাদের বলতে পারি তিনিও চান। আমার ধারণা আগামী সপ্তাহে আমরা একটি চুক্তি পাব। ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সহ দেশটির কর্মকর্তাদের মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করার কথা।
হোয়াইট হাউসের ইমেইল ভান্ডার ফাঁসের হুমকি ইরানি হ্যাকারদের। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কাছ থেকে চুরি করা কিছু তথ্য সাংবাদিকদের কাছে ছড়িয়ে দিয়েছিল হ্যাকার দলটি। হোয়াইট হাউসের ইমেইলের এক বিশাল ভান্ডার ফাঁসের হুমকি দিয়েছে ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের একটি দল। সোমবার হ্যাকার দলটি হুমকি দিয়েছে হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও উপদেষ্টাদের কাছ থেকে চুরি করা ইমেইল ফাঁস করে দেবে তারা, যেটি সাইবার নিরাপত্তা নিয়ে চলমান লড়াইয়ের সর্বশেষ ঘটনা। এর আগে ওই হ্যাকার দলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কাছ থেকে চুরি করা কিছু তথ্য ছড়িয়ে দিয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। এর কয়েক মাস পর হ্যাকার দলটি রয়টার্সকে বলেছে প্রায় 100 গিগাবাইট আকারের ইমেইল সংগ্রহ করেছে তারা। এসব ইমেইল হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি উইলস, ট্রাম্পের আইনজীবী লিন্ডজি হ্যালিগান, উপদেষ্টা রজার স্টোন ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে, যা এখন ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে তারা। রবার্ট নামের এই হ্যাকার দলটি সাইবার হামলার দায় স্বীকার করলেও রয়টার্সকে এসব ইমেইলের নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি দলটি। তবে তারা বলেছে এই চুরি করা তথ্য বিক্রির কথা ভাবছে তারা। ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছেন ইরানের সঙ্গে জড়িত বা দেশটির সরকার সমর্থিত হ্যাকাররা মার্কিন বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলা চালাতে পারে। ট্রাম্পের এমন বক্তব্যের পরই এই হ্যাকিংয়ের ঘটনাটি প্রকাশ্যে এল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট। হোয়াইট হাউস ও এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট, তার সহকর্মী ও আমাদের সাইবার নিরাপত্তার বিরুদ্ধে সব ধরনের হুমকিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে তারা। প্রেসিডেন্টের কাজ যাতে ঠিকঠাক হয় তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ওই বিবৃতিতে প্যাটেল বলেছেন জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে জড়িত যেই হোক না কেন তাকে কড়া তদন্তের আওতায় আনা হবে এবং আইনে কঠোর শাস্তিও দেওয়া হবে তাকে। গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে নিহত 95। এদের মধ্যে উত্তর গাজার সমুদ্রতীরবর্তী আলবাকা ক্যাফেটেরিয়ায় চালানো হামলায় শিশু, নারী ও সাংবাদিক সহ 39 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি ছিটমহল গাজায় কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র আক্রমণ চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত 95 জন নিহত হয়েছেন। সোমবার ইসরায়েলি বাহিনী গাজার সমুদ্র সৈকতের একটি জনপ্রিয় ক্যাফে, একটি স্কুল এবং খাদ্য ত্রাণ কেন্দ্রগুলোতে বোমাবর্ষণ করেছে। তারা একটি হাসপাতালে হামলা চালিয়ে আরও বেশ কয়েকজনকে আহত করেছে। আল জাজিরা জানিয়েছে এদিনের এসব হামলায় গাজা সিটি ও ভূখণ্ডটির উত্তরাংশে অন্তত 22 জন নিহত হয়েছেন। এদের মধ্যে উত্তর গাজার সমুদ্র তীরবর্তী আলবাকা ক্যাফেটেরিয়ায় চালানো হামলায় 39 জন নিহত হয়েছেন। এখানে নিহতদের মধ্যে নারী ও শিশুদের পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক ইসমাইল আবু হাতাবও রয়েছেন। এক প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে জানিয়েছেন ইসরায়েলি যুদ্ধবিমান হামলাটি চালিয়েছে। সাংবাদিক, অধিকার কর্মী ও দূরবর্তী কাজ যারা করেন তাদের কাছে গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এই ক্যাফে খুবই সুপরিচিত। ক্যাফেটিতে ইন্টারনেট ছিল, বসে থাকা এবং কাজ করারও সুবিধা ছিল। ইয়াহিয়া শরীফ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা লোকজনের ছিন্ন ভিন্ন লাশ দেখেছি। এই জায়গাটির সঙ্গে রাজনীতি বা সামরিক কারো কোনো সম্পর্ক ছিল না। একটি জন্মদিনের পার্টি উপলক্ষে ক্যাফেটি শিশুসহ লোকজনে ভরা ছিল। বোমার আঘাতে ক্যাফেটি ধ্বংস হয়ে গেছে আর সেখানে মাটিতে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। কোনো পূর্ব সতর্কতা না জানিয়েই হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক। এদিন ইসরায়েলি বাহিনী গাজা সিটির ইয়াফা স্কুলেও বোমাবর্ষণ করেছে। এই স্কুলটিতে কয়েক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলার আগেই ঘটনাস্থল ছেড়ে পালানো আবু জানাদেহ জানিয়েছেন ওই স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের 5 মিনিটের মধ্যে সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। গাজা সিটির দক্ষিণ পূর্বাংশে জাইতুনে ইসরায়েলি বাহিনীর হামলায় 10 জন নিহত হন আর নগরীটির দক্ষিণ পশ্চিমে আরও 13 জন নিহত হন। চিকিৎসা কর্মীরা জানিয়েছেন নিহত 13 জনের অধিকাংশই গুলির আঘাতে মারা গেছেন।